এই মাদ্রাসার ছাত্ররা এই দেশের সমাজে দেখবেন যে এই দেশের প্রয়োজনে সবসময় এরা জীবন দিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে এরা সবচেয়ে বেশি রাষ্ট্র অবহেলিত। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছেলে মারা গেছে আমাকে দেখাইতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছেলে পঙ্গুত্ব বরণ করছে? যেমন নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটা লোক ইলেকশনের আগ থেকে ইলেকশনের পর এখনো পর্যন্ত সে কন্টিনিউয়াসলি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করা লাইসেন্স মনে হয় তাকে দেওয়া হয়েছে। তার কথাবার্তা প্যাটার্ন এমন নয়। এই জামাতের কোলে গিয়ে উঠার মাধ্যমে এনসিপি জাতির সাথে তাদের পূর্ণাঙ্গ প্রতারণাটা করেছে। এনসিপির প্রেক্ষাপট সে এখন আগুন নিয়ে খেলতেছে। যদু মধু কদু সবাই আন্দোলন করতেছে, মানে কোনো কিছু হলে যে রাস্তা অবরোধ, মানে এই যে একটা ভিন্ন কালচার, এই কালচারটা তো 5 আগস্টের আগে ছিল না। এরকম যে সরকারের প্রধান তৎকালীন সময় হচ্ছে খালেদা জিয়া জীবিত ছিলেন, তাকে একটা সম্মানের জায়গায় বসাইতে পারতেন। ডক্টর ইউনূস আসছেন, ওনাকে একটা জায়গায় বসাইতেন। এই দুইটা মানুষকে যদি বাংলাদেশে বসাইতেন, একজনকে রাষ্ট্রপ্রধান, একজনকে প্রধানমন্ত্রী করে এই দেশে সর্বদলীয় জাতীয় সরকার করতো, আগামী 10 বছর এই দেশে কোনো নির্বাচনের দরকার ছিল না। হিন্দুত্ববাদী যারা ছিল এবং আমার দেশে যারা ভারতীয় দালাল ছিল তৎকালীন সময়, তারা এটাকে ডিভাইডেশন করছে। পরিকল্পিত ছিল 71-এর যুদ্ধটা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ৩৬ জুলাইয়ের মুখোমুখিতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিবা নাওরিন। আমার সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন অতিথি। একজন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং অপরজন জাগ্রত জুলাইয়ের সংগঠক ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ভাইয়ের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি। আপনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন গণ অভ্যুত্থানের স্পিরিট বা চেতনা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার কি পেরেছে? না, এই বিশেষ করে দেখেন, আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা কেন বলেছি, দেখেন তারা কিন্তু শহীদদের রক্ত মারিয়ে ক্ষমতার মসনদে বসেছে এবং শহীদদের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতার মসনদে বসে। শুধুমাত্র শহীদ না, জুলাই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ যারা অংশগ্রহণ করেছে, যারা যাদের জায়গা থেকে ন্যূনতম সাপোর্ট দিয়েছে, তাদের সকলের অংশীদার হয়ে সকলের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেছে। তো একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে বৈপ্লবিক চিন্তাভাবনা থাকা উচিত এবং তাদের যে একেবারে গভর্নমেন্টের যে অর্গানোগ্রামগুলো রয়েছে সবগুলোতে যে বৈপ্লবিক পরিবর্তন হওয়ার কথা। বিশেষ করে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা করেছি, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য যে সংস্কার কাজগুলো দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেগুলো পাইনি এবং আমরা ভেবেছিলাম যে তারা তড়িৎ গতির সংস্কার কাজ করবেন, তেমনটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম যে তারা তড়িৎ গতির বিপরীতে গিয়ে কচ্ছপের গতিতে এগিয়েছিল তারা, যার ফলে আমি সেটা বলেছি যে তারা গণ অভ্যুত্থানের সরকার হয়েও গণ অভ্যুত্থানের স্পিরিটটিকে তারা ধারণ করতে পারেন এবং ধারণ 2-1 জন করলেও তারা এই যে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, যেই আমাদের যেই প্রত্যাশা ছিল, সেটি তারা বাস্তবায়ন করতে পারেন একই প্রক্রিয়ায়। তারপরেও এই সরকার যেটা করেছে যে বরং এই যে সংস্কার কাজগুলো তারা করতে পারেনি, কিংবা যে আমাদের যে রাষ্ট্র কাঠামো যেটির গুণগত মান পরিবর্তনের কথা আমরা বলেছিলাম সেটি তারা পারেনি। এর বিপরীতে তারা যেটা করেছে যে একটা মব কালচারের মতো একটা ভিন্ন কালচারকে বাংলাদেশে স্টাবলিশড হতে আমরা দেখেছি। এবং একই সাথে একটা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেখেন যে যদু মধু কদু সবাই আন্দোলন করতেছে, মানে কোনো কিছু হলে যে রাস্তা অবরোধ, মানে এই যে একটা ভিন্ন কালচার, এই কালচারটা তো 5 আগস্টের আগে ছিল না এরকম। সো 5 আগস্টের পরে এইভাবে যে ট্যাকেল দিতে না পারা, কারণ একটা গণ অভ্যুত্থানের সরকারের তো যেই সক্ষমতা সেটা যে কোনো সরকারের চেয়ে বেশি হওয়ার কথা, কারণ সরাসরি জনগণ তাদেরকে বসিয়েছে এবং তাদের কোনো ভোট বা কিছু দরকার নেই, একটা প্রেক্ষাপট পরবর্তী সময় তারা এসেছে। সো সেই জায়গায় তারা সেভাবে এখন কি ট্যাকেল দেওয়া যাচ্ছে? আমি সেটাই বলতে, আমি আসতেছি আপনার কথায়। এবং একই সাথে তারপর একটা গণতান্ত্রিক সরকার আসলো, যারা জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যারা এখন সরকার গঠন করলো। আজকের দিনে এসে যদি এই সরকারের মেয়াদ মাত্র 6 মাসের কাছাকাছি হলো, তো 6 মাসে আমরা যে বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী, তার যে জেস্টার পোস্টার, সেটাকে আমার খুব পজিটিভ মনে হয়। এবং তার যে প্যাটার্ন, যদিও সেটিকে অনেকে পপুলিস্ট বলছে কিংবা
পপুলিজম একটা কালচার দেখা যাচ্ছে, যে সস্তা জনপ্রিয়তা যেটাকে বলে, তেমন কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী যে স্টুডেন্টদের কাছে ছুটে যাচ্ছে, নানান জায়গায় সিম্পল চলাফেরা, যদি এটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন দেশে এটা খুব কমন একটা কালচার এবং খুব নর্মাল এই বিষয়টা। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই বলে আমরা একটু অবাক হচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে যে সামথিং স্পেশাল। এই নর্মালি এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো এই প্রধানমন্ত্রীর জেস্চার পোস্টারের সাথে এবং তার যে চিন্তা চেতনা, ইতিবাচক যেই ধারা, সেটি যদি তার অর্গানোগ্রামের যারা মন্ত্রী পরিষদে রয়েছেন অন্য সকলের এটাকে ফলো করা উচিত, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও নিজেদের মাইন্ডসেটে পরিবর্তন আনা দরকার। আমলারা যারা রয়েছেন তাদেরকেও আসলে পরিবর্তন, তাহলেই আসলে আমরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলি সেটি আসলে সম্ভব। এবং এখন যে ঘটনাগুলো ঘটছে, আপনি যে এই কথাটা বললেন যে হবিগঞ্জে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একই সাথে খুবই দুঃখজনক যে এখন একটি স্থিতিশীল সরকার বা রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়ে এসে কেউ একজন চোখ হারাবে, কিন্তু এই যে একজন চোখ হারালো সেটা তো কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কি হয়েছে, সেটি হয়েছে কিভাবে, যেমন নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটা লোক যে কন্টিনিউয়াসলি ইলেকশনের আগ থেকে ইলেকশনের পর এখন পর্যন্ত সে কন্টিনিউয়াসলি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার লাইসেন্স মনে হয় তাকে দেওয়া হয়েছে, তার কথাবার্তা প্যাটার্ন এমন মনে হয়। এবং রাজনীতির যে ন্যূনতম শিষ্টাচার যেটি থাকা উচিত বিশেষ করে সিনিয়রদের প্রতি কিংবা অপরাপর রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি, সেটি ন্যূনতম ছিটেফোঁটা আমরা তার কথাবার্তায় দেখি না। এবং তার এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই কিন্তু সেদিন এই ঘটনাটা ঘটছে, যদিও সেটার সাথে যারা জড়িত সেটি কোনোভাবেই কাম্য না, এবং যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে এই সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত, এমনকি যদি তারা তার দলেরও হয়ে থাকে। সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে প্রত্যাশা। তো আমার কথা হচ্ছে যে এনসিপিকে তো এই লাইসেন্স দেন, এবং এনসিপির আরো বেশ কয়েকজন এই ধরনের কথা বলে। আমার মনে হয় কি যে 5 আগস্টের পরে জামায়াত এনসিপিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে পুরোপুরি, সেটা যে কোনো প্রলোভন দিয়েই হোক না কেন। এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজনকে একটু দ্বিমত ছিল। বলেন ভাই। যেটা হচ্ছে যে জামাত এনসিপিকে নিয়ন্ত্রণে নিছে, তো দেখেন এনসিপির প্রেক্ষাপট, সে এখন আগুন নিয়ে খেলতেছে। অথচ দেখেন এই যে যেটা হবিগঞ্জে হয়েছে, যে গতকালকে মায়ের খাইছে তারা, এর আগে একাধিকবার তাদের গাড়ি বহরে হামলা করছে, যে বা যারাই করুক। তো আজকে তো এই জুলাই পরবর্তী যে মূল শক্তি কারা, তরুণরাই তো ছিল। আমি এনসিপির একক কর্তৃত্ব দিব না, এখানে ছাত্র শিবির ছিল, এখানে ছাত্র দল ছিল, গণ অধিকারের ছেলেরা ছিল, সাধারণ ছেলে মেয়েরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং সবচেয়ে বেশি দেখবেন যে মাদ্রাসা স্টুডেন্টরা অনেক মারা গেছে। এখন এটার জন্য যদি আলাদা কেউ ডকুমেন্ট চাই সেটা আমি দিতে পারবো। আমার তারুমিলার টঙ্গী শাখায় এক মাদ্রাসায় 5 জন মারা গেছে, ওইটা স্বীকৃতি কেউ দিয়েছে আজ পর্যন্ত না, এটাই তো সমস্যা। যাত্রাবাড়ি যে হচ্ছে পুরো আন্দোলনের যে দুর্গ ঘরে ওঠা হয়েছে, এখানে বড় মাদ্রাসা, বড় একটা হাফিজি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছেলে পেলেরা আসছে। এই মাদ্রাসার ছাত্ররা এই দেশের সমাজে দেখবেন যে এই দেশের প্রয়োজনে সবসময় এরা জীবন দিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে এরা সবচেয়ে বেশি রাষ্ট্রে অবহেলিত। না, সেই প্রসঙ্গটাতেই আসতেছে যে এখন যে জামাতের ব্যাপারটা আপনি যেটা বলেন যে তাদেরকে নিয়ে নিল, জামাত কখনো তাদেরকে নেয় নাই, কারণ তারা একবার বিএনপিতে যাবে, একবার জামাতে যাবে, এবং তারা দেখেন হয় তাদেরকে নিচে নেলে তারা তাদের কোলে গিয়ে উঠছে, দুইটার একটা তো হবে, সেটা বলতে পারেন, কিন্তু তারা নেয় নাই, কোলে গিয়ে উঠছে, এটা আমি অস্বীকার করব না। কারণ নির্বাচনের আগে তাদেরকে আমরা দেখছি জামাতকেও কথা বলছে, বিএনপিও কথা, সেটা একটা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তারা করেছে। আমার কথা হচ্ছে এটা একক শক্তি থাকে, আমার কথা আজকে তাদের রাষ্ট্র ক্ষমতায় আসার থাকার কথা ছিল। এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে হচ্ছে তরুণ সমাজ, বিপ্লবের পরে যারা আসছে, যেটা নেপাল হয়েছে, আমরা কেন পারলাম না? এর কতিপয় কিছু আমাদের আছে ছোট ভাই বেড়াদার, এরা অর্থের কাছে না হয় নারীর কাছে কোনো না কোনো ভাবে তারা বিক্রি হয়ে গেছে, বিদায় আজকে তারা একবার যায় বিএনপির কাছে, একবার যায় জামাতের কাছে। কেন এটা কেন করবে? জামাত তাদের কাছে যাবে, বিএনপি তাদের কাছে যাবে, তারা বড় একটা শক্তি হয়ে উঠতে পারতো, এটা পারে নাই কেন? এরা তো শুরুতে আন্দোলনের পর একটা ব্যারিকেড দিয়ে গেল যে 35 এজের কেউ আমাদের রাজনীতিতে আসতে পারবে না। কেন আসতে পারবে না ভাই? আন্দোলনের সময় তো আমরা দেখছি 40 এজ, 50 এজ, 60 এজ পর্যন্ত বয়স্ক, এই যে আপনার রাওয়া ক্লাবে যে যারা নামছে, কর্নেল হাসিনরা, কর্নেল ফেরদৌস আজিজরা, এদের বয়স কত ভাই? এরা তো রিটায়ারমেন্টে চলে গেছে। তো এদেরও তো আন্দোলনে একটা কন্ট্রিবিউট ছিল, না হলে আমরা কখনোই পারতাম না। তো এদেরকে আমি মাইনাস করে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব? আচ্ছা, যেহেতু আমাদের এটা আসলেই মানে ডিবেটের প্রোগ্রাম না, তো আমরা একটু
আবারও প্রশ্নে ফিরে যাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে জুলাইকে আসলে দলগত সম্পত্তি করার একটা চেষ্টা, একটা প্রবণতা হচ্ছে, কিন্তু জুলাই তো কারো সম্পত্তি আসলে ছিল না। এই বিষয়টাকে কিভাবে দেখেন? দুজনের উদ্দেশ্যে প্রশ্ন আসবো। দেখুন, জুলাইয়ের আগে যেটা হয়েছে, মানে জুলাই আন্দোলনের সময় আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ ছিলাম এবং সবার মধ্যে একটাই লক্ষ্য ছিল যে প্রাথমিক লক্ষ্য ছিল যে কোটা প্রথার বৈষম্য নিরসন করা, এবং ফাইনালি আমাদের যে লক্ষ্যটা ছিল যে এক দফা এবং স্বৈরাচার সরকারের পতন এনিহাও। তো সেই সময় আমরা একসাথে ছিলাম, কিন্তু 5 আগস্টের পরে যেটা হয়েছে যে আমাদের মধ্যে স্বার্থান্বেষী মনোভাব কাজ করেছে, সেটা রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে নানান, এবং একই সাথে নিজেদের কার কতটুকু ক্রেডিট, কোন পক্ষর অবদান বেশি, এটা জাহির করতে গিয়ে আমরা একটা মানে নিজেদেরকে একটা ছোট মন মানসিকতার পরিচয় আমরা দিয়েছি জুলাইটাকে। হ্যাঁ, এবং জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের সাথে এক প্রকার আমরা প্রতারণা করেছি এগুলো করে। এবং যার ফলে যেটা হয়েছে, যখন জুলাইয়ের পরে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম যে লীগের আপনার হচ্ছে ছাত্রলীগের পারপাস যে সার্ভ করেছে, আমরা তারা অনেক মিছিল মিটিং দেখেছি, যে তাদের ভিডিও দেখেছি যে সে ছাত্রলীগের সাথে ছিল। তো জুলাইয়ের পরে সে হয়ে গেছে অন্যতম মাস্টার মাইন্ড, সে হয়ে গেছে যে অন্যতম স্টেক হোল্ডার। আমরা দেখি যে সে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দেয়, আল জাজিরায় সে বিবৃতি দিচ্ছে জুলাইয়ের পক্ষে বিভিন্ন, অথচ যে আল জাজিরা যে ডকুমেন্টারিতে সে বিবৃতি দিচ্ছে, সে আল জাজিরার ডকুমেন্টারিতে সাদিক কায়েমের আমরা 10 সেকেন্ডের একটা আন্দোলনের ভিডিও দেখিনি, অথচ সেখানে অসংখ্য ছাত্র দলের নেতাকর্মীর ভিডিও আছে, অন্যান্য অনেক পক্ষে রয়েছে। তো এইটা এরপরে দেখেন তারা যে স্ট্র্যাটেজিটা মেনটেন করেছে, যে তারা ছাত্র শিবির তো সবসময় গুপ্ত রাজনীতি করে এবং তারা অপকাশ্য রাজনীতি সবসময় করে আসছে, যার ফলে ওই সময় গুপ্ত সবাই ছিল। হ্যাঁ গুপ্ত সবাই ছিল, কিন্তু অনেকেই তো সাংগঠনিকভাবে তাদের অনেকেরই পদ পদবি ছিল, কিন্তু শিবিরের কাউকে আমরা ওইভাবে চিনতাম না। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং সেন্ট্রাল কমিটিতে কারা আছে তাদেরকে আমরা ওইভাবে দেখি নাই। তো রিস্ক তো সবারই ছিল। তো এরপরে যেটা হয়েছে, আপনি দেখেন 5 তারিখের পরে তারা যেটা করলো, একটা স্ট্র্যাটেজি দেখেন যে আমরা সকল শহীদদেরকে ওন করি। তো শহীদদেরকে তো সবাই ওন করে, এখন তাদের তো কেউ স্পেসিফিক নামের শহীদ নাই, এখন কি করতে হবে, তাদের তো ক্রেডিটটা নিতে হবে। তখন কি হয়েছে, আমরা সকল শহীদদেরকে ওন করি। দেখেন রাজনৈতিক স্ট্র্যাটেজি। এবং তারা 5 তারিখের পরপরই একটা প্রোগ্রাম করে সোহরাওয়ার্দী উদ্যানে, সেইখানে সার্জিস গিয়ে শিবিরকে কি সুন্দর করে ক্রেডিট দিয়ে আসলো। ছাত্রদলকে কিন্তু সেখানে মানে শিবিরের ব্যাপারে যে শিবিরের অনেক ভূমিকা, এটা সেটা শিবিরের ভূমিকা আছে, কিন্তু অন্যান্য সকল পক্ষেরই তো ভূমিকা রয়েছে এইভাবে। এবং একই সাথে 5 আগস্টের পরে যারা এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার ছিল, যাদেরকে এই জাতি মনে প্রাণে বিশ্বাস করে তাদের জীবন উৎসর্গ করে দিছে, সেই সকল একদম প্রথম সারির সমন্বয়ক থেকে শুরু করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল, তারা কি করলো, 5 আগস্টের পরে জাতীয় নাগরিক কমিটি নামের একটা কমিটি ফর্ম করলো, যেটাকে তারা অরাজনৈতিক রূপ দিল। কিন্তু আমরা সবাই ইন্টারনালি জানতাম যে এটা একটা রাজনৈতিক ফরমেশন এবং এটা রাজনৈতিকভাবে কয়েকদিন পরে আত্মপ্রকাশ করবে। তো সেটাকে তারা অরাজনৈতিক বললো। অরাজনৈতিক বলে তারা বিভিন্ন লোককে সেখানে ভিড়াল। এবং ভাই যেটা বললো যে 35 বছরের উপর একটা ব্যারিয়ার বেঁধে দিয়েছে, এটাই তো এক ধরনের বৈষম্য। 5 আগস্ট যেই কারণে 5 আগস্ট হলো যে একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকবে, সেখানে তারা একটা এজ লিমিট দিয়ে একটা অংশকে কিন্তু তারা তারা কিন্তু বিভক্ত করে ফেললো। এবং এরপরে যেটা হলো, তারা আলটিমেটলি রাজনৈতিক দল করলো। রাজনৈতিক দল করে তারা কি করলো, জনগণ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলে গেলো, নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেললো একটা জায়গায়। কারণ রাজনৈতিক দল করার আগ পর্যন্ত আপামর সকল ছাত্র জনতা তাদেরকে কিন্তু বিশ্বাস করছে। এক হাসনাতের ডাকে হাসনাত যমুনার দিকে চলে যায়, পঙ্গপালের মতো মানুষ তার পিছনে ছুটে গেলো। এরপরে আওয়ামী লীগ বিষয়ে আমি একটু শেষ করি বাইনাল, আমি ফ্লোটা হারাই আসবো একই বিষয়ে আপনার মতামত। এরপরে যেটা হলো, আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো, ভালো কথা, তুমি রাজনৈতিক দল করতেই পারো, তোমরা ফাইন, আন্দোলনের অন্যতম। এখন তোমরা রাজনৈতিক দল করে বাংলাদেশের মানুষের জন্য তোমরা কি করছো সেটা একটা বিষয়। রাজনৈতিক দল করে জুলাই পদযাত্রার নামে তোমরা জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে তোমরা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট করলাম। ওকে ফাইন, সেটাও হতে পারে, তোমরা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের জন্য অনেক স্ট্র্যাটেজি করতেই পারো, জুলাই তোমরা আন্দোলন করছো। লাস্টে যে একেবারে পূর্ণাঙ্গ যে প্রতারণাটা তারা জাতির সাথে করলো, এবং তাদের যে এই যে জুলাইয়ের চেতনার সর্বশেষ প্রাকটি তারা যেখানে মানলো, সেটা হচ্ছে নির্বাচনের ঠিক আগে আগে তারা জামাতের কোলে গিয়ে উঠলো। এই জামাতের কোলে গিয়ে উঠার মাধ্যমে এনসিপি জাতির সাথে তাদের পূর্ণাঙ্গ প্রতারণাটা করেছে এবং তাদের নিজেকে একেবারে একটা গণ্ডির মধ্যে নিয়ে আসছে। এটার মাধ্যমে এখন যেটা হবে যে ভবিষ্যতে যদি আবার কোনো ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, অন্তত রিসেন্ট 2-1 বছরের মধ্যে মানুষ কিন্তু আর রাস্তায় নামবে না যে কাকে বিশ্বাস করব, কার কাছে যাব। কারণ বরং এই যে জামাতের কোলে না গিয়ে যদি তারা জনগণের ভয়েস হিসেবে তারা কাজ করতো, একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি তারা কাজ করতো, তাদের যদি একজন সংসদ সদস্য সংসদে না থাকতো,
তারা ডাকলে রাজপথের পেশার গ্রুপ হিসেবে কাজ করে, যে কোনো ইস্যুতে তারা ডাকলে সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে আপনি কি সাপোর্ট বলতে দিত এবং আগামী দিনে তাদের রাষ্ট্র ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা ছিল, যেটাকে তারা নষ্ট করেছে এই জাতির সাথে বেইমানি করে, প্রতারণা করে, শুধুমাত্র স্বীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। আমরা বলতে চাচ্ছি তারা তাদের রাজনৈতিক স্বার্থটা খুব দ্রুত অবশ্যই, মানে জুলাইকে বিক্রি করে, জুলাইয়ের চেতনাকে কাজে লাগায় তারা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আরো করেছে, পরে সংসদে ব্যক্তিগত যাওয়া উচিত ছিল। এস্টাবলিশমেন্ট করেছে, ইকোনমিক্যালি তারা সলভেন্ট হয়েছে। সংসদে এখন যাওয়াটা তাদের ঠিক সিদ্ধান্ত ছিল না। সংসদে আপনি যাইতে পারতেন, এককভাবে নির্বাচন করতেন, হারতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকজনের কোলে উঠে গিয়ে আপনি সংসদে যাওয়ার জন্য আরেকজনের কোলে উঠলেন, কিংবা ইকোনমিক্যালি একটু বেনিফিটেড পাওয়ার জন্য, যে আমি নির্বাচনের খরচ টরচ এইসবের জন্য আমি মানে কারো কাছে নিজেদেরকে বিক্রি, শুধুমাত্র রাজনৈতিক দল, মানে তারা নিজেদেরকে বিক্রি করে নাই, কিন্তু এই জাতির বিবেককে তারা বিক্রি করে দিচ্ছে। ভাইয়া এই বিষয়টা কি আপনি একইভাবে দেখছেন? না, আমি ভিন্নভাবে দেখছি। যে বিষয়টা ছিল আপনার আন্দোলন পরবর্তী সময়ে তারা যে ভাই যেটা বললো আপনার নাগরিক কমিটি বা ওদের বিভিন্ন রকম পরবর্তীতে ওটাতে রাজনৈতিক দল গঠন করা, এখানে দেখেন শুরুতে তারা কি করলো, একটা রাজনৈতিক দল গঠন করলো, যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সবগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বেড়াতা। শুরুতে রাজনৈতিক এবং নাগরিক কমিটি, নাগরিক কমিটি, হ্যাঁ নাগরিক কমিটি, আমি ওইটাই বলতেছি, নাগরিক কমিটি থেকে যখন তারা রাজনৈতিক দলে ডাইভার্ট হয়ে আসলো, ওই কমিটির আপনি দেখবেন যে ম্যাক্সিমাম 95% বা আপনার তারও বেশি ধরতে পারেন, দেখবেন যে সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট একটা সেশন গন্ডির। কেন আমার প্রাইভেটকে এখানে বাদ কেন দিল, আর মাদ্রাসা কেন বাদ দিল, এই 7 কলেজ কেন বাদ দিল, মেডিকেল কেন বাদ দিল, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কেন বাদ দিল, এটার উত্তর দিতে পারবে না। অথচ তাদের যদি তারা ওই সময় রাজনীতি জাতীয় স্বার্থেই করতো, তাহলে তাদের উচিত ছিল ওই সময় যে কমিটিটা, কেন্দ্রীয় কমিটি, এটা সর্বদলীয় এবং মানে সকল জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থাকবে, আলিয়া মাদ্রাসা থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, সবাইকে মিলে একটা প্রতিনিধিত্বমূলক একটা কমিটি করতে পারতো, তারা করে নাই। এবং দেখেন তাদের কমিটি হওয়ার পরবর্তীতে তারা মধুর ক্যান্টিনের সামনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে মারধরও করছে, আমরা দেখছি এই কমিটি নিয়ে তাদের ভিতরে। এই বিষয়টা বাদ, আমাদের তো এত দূর পর্যন্ত আসার দরকার ছিল না। যেই দিন এই স্বৈরাচার দেশ ছেড়ে পালাই গেছিল, ওই দিন যদি সিদ্ধান্ত নিত সর্বদলীয় জাতীয় সরকার, বাংলাদেশে এমন কোন লোক নাই যে এটা চায় নাই। হয় বিপ্লবী সরকার হও, না হয় সর্বদলীয় জাতীয় সরকার। যেহেতু আমি আওয়ামী লীগ একটা বড় শক্তি দীর্ঘদিনের, তার বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে আমার জামাতকে লাগবে, আমার শিবিরকে লাগবে, আমার ছাত্র দলকে লাগবে, আমার বিএনপিকে লাগবে, আমার গণ অধিকারকে লাগবে। আমি এখানে কেউকে আলাদা ডিভাইডেশন করতে পারি না। একজনে যায় হয়ে গেছে মাস্টার মাইন্ড, অমুকে হয়ে যাচ্ছে তমুক, তমুকে হয়ে যাচ্ছে আমাদের জুলাইয়ের আইকন। কেন এত ডিভাইডেশন হওয়ার কি দরকার ছিল? এক কথা বললেই পারতো, যেটা আমি শিবিরের ছেলে পেলেদের মুখে এখনো শুনি, যে জুলাইয়ে আমরা কেউ নাই, জুলাইয়ের মূল মাস্টার মাইন্ড হচ্ছে শহীদ পরিবার, আহত পরিবার, অথবা যারা সর্বসাধারণ অংশগ্রহণ করছে তারাই হচ্ছে মূল মাস্টার মাইন্ড। এটা শিবিরের ছেলে পেলেদের। আর আন্দোলন তো আমাদের 3 তারিখে থেমে যাইতো, তার আগে থেমে যাইতো 18 তারিখ, প্রাইভেটের ছেলে মেয়েরা যদি না নামতো। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছেলে মারা গেছে আমাকে দেখাইতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছেলে পঙ্গুত্ব বরণ করছে? এই দেশে যারা মারা গেছে ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে চায়ের দোকান, ফুটপাতে বিক্রি করে, এটা সেটা, গরিবের সন্তান, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছেলে পেয়ে সবচেয়ে বেশি মারা গেছে। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জুলাই শহীদ হয়েছে আপনার ওটা কি বলে, বুরহানুদ্দিন, না ওইটা কোন জেলা? শেখ বুরহানুদ্দিন কলেজ নাকি? না না, ভোলা ভোলা ভোলা। আরে ভাই আমার জেলা। সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলা জেলার সন্তানরা। ওইটা নিয়ে জাতীয় পর্যায়ে কোনো একটা প্রোগ্রাম করছে, তারা করে নাই। কেন করে নাই? আন্দোলনের পরে দরকার ছিল আপনার যারা বেওয়ারিশি দাফন হয়েছে তাদের আইডেন্টি বের করা, করতে পারছে? জুলাইয়ের আপনার যারা শহীদ হয়েছে তাদের সুনির্দিষ্ট পরিচয় তুলে ধরার দরকার ছিল, আজকে পারছে? আজকে দেখতেছি আমরা এক জায়গায় এক রেশিও, আরেক জায়গায় দেখতে আরেক রেশিও, এক এক জায়গায় এক এক পরিসংখ্যান। আজকে এই গণ অভ্যুত্থান হচ্ছে 2 বছর, 2 বছরের মাথায় যদি এত গরমিল হয়, ভবিষ্যতে এটা কি হবে? আমাদের সেই মুক্তিযুদ্ধ 71 এখন এত গরমিল কেন? ঠিক এইগুলার কারণে এই গরমিলটা হয়েছে। তো ওখান থেকে আমরা কেন শিক্ষাটা নিলাম না? তারা এসে সরকার গঠন করলো। আজকে তো যদি সর্বদলীয় জাতীয় সরকার করতো, যে সরকারের প্রধান তৎকালীন সময় হচ্ছে খালেদা জিয়া জীবিত ছিলেন, তাকে একটা সম্মানের জায়গায় বসাইতে পারতেন। ডক্টর ইউনূস আসছেন, ওনাকে একটা জায়গায় বসাইতেন। এই দুইটা মানুষকে যদি বাংলাদেশে বসাইতেন, একজনকে রাষ্ট্রপ্রধান, একজনকে প্রধানমন্ত্রী করে এই দেশে সর্বদলীয় জাতীয় সরকার করতো, আগামী 10 বছর এই দেশে কোনো নির্বাচনের দরকার ছিল না। এই 10 বছরে এই দেশে সমস্ত প্রকার দুঃশাসন দূর করে
সমস্ত প্রকার মানে সুস্থ বিচার কিভাবে করা যায় এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় তারা ধরে ধরে সংস্কার করতে পারতো। কিন্তু আচ্ছা, যখন এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এখানে দেখেন বিএনপিরও দোষ আছে, আমি কাউকে এককভাবে ছাড় দিব না। বিএনপি কি করছে, ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দিয়েছে, যেটা ভাই বলছে স্লো হয়ে গেছিল, মানে কি ধীরগতিতে চলছে, তাকে তো ধীরগতিতে রাখা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে কারা ছিল, ওরাই তো কাজ করতে দেয় নাই। এই যে আক্ষেপগুলো আমাদের, এইগুলো নির্মূলে বা এবং আরেকটা জিনিস আপনারা দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই যে কয়দিন ক্ষমতায় ছিল প্রায় 1000+ আন্দোলন হয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতার পর এ যাবত পর্যন্ত কোন সরকারের আমলে এত আন্দোলন হয়েছে? উনি আন্দোলন সামাল না নিজের ঘর সামাল দেবেন? নিজের ঘরের ভিতরে এক লোক আছে, কেমনে আওয়ামী লীগ আনবে, কেমনে বিএনপি কে আনবে, এই ধরনের আছে কিছু কালপেট ছিল। আপনারা দুজনেই তো সংগঠনের, আপনাদের নিজস্ব সংগঠনের সাথে আছেন, তাহলে এই যে আক্ষেপগুলো বা অভিযোগগুলো, এগুলো নির্মূলে বা জুলাই গণহত্যার সঠিক বিচার নিশ্চিত করতে আপনাদের সংগঠনগুলো কোনো ধরনের কোনো রাজনৈতিক চাপ কি সৃষ্টি করতে পারছে? মানে একটা দায়িত্ববোধ তো আপনাদেরও থাকা উচিত, বা একটা দায়িত্ব আছে একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করা। সেই জায়গায় কার কি ভূমিকা, কার সংগঠনের কি ভূমিকা আসলে পালন করছেন সেই এই বিষয়ে জানতে ক্ষেত্রে দেখেন চাচ্ছিলাম। যে জিনিসটা আপনার, আমি তো জুলাই ঐক্য বা জাগ্রত জুলাই বিভিন্ন সংগঠন নিয়ে আমরা কাজ করছি, এইগুলা টোটালি হচ্ছে আপনার একটা ছোট্ট ছোট্ট জুলাইকে প্রদর্শন করার একটা, যে জুলাই কি হয়েছিল, যে নির্মম ঘটনা আমরা যেটা গত বছর তুলে ধরছিলাম জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে, আপনার প্রেস ক্লাবের সামনে হয়তো আপনারাও এটা দেখে থাকতে পারেন, গত 17 বছর যে নির্মম খুনের হত্যাকাণ্ড সমস্ত চিত্র আমরা তুলে ধরছি। আপনি বিচারিক কাঠামোর মাধ্যমে যে জুডিশিয়ারি কিলিং হয়েছে, কাদেরকে মারা হয়েছে সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি। সীমান্তে কাদেরকে হত্যা করা হয়েছে সেইগুলো আমরা তুলে ধরছি। কারা গুম খুন হয়েছে তাদের চিত্র আমরা তুলে ধরে রাখছি। তো এখন মূল বিষয়টা হচ্ছে, এই দীর্ঘ একটা সময় 2 বছর পরে যেটা করার কথা ছিল বিএনপির, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এখন আওয়ামী লীগ পালায়ন করার পর তারা দায়িত্ব পালনে ব্যর্থ। জামাত ইসলাম করার দরকার ছিল, পারে নাই। জুলাইয়ের সর্ববৃহৎ শক্তি তো এনসিপি, তার বাইরে তো আমি শক্তি দেখি না। এখানকার তো ম্যাক্সিমাম জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, আমাদের সাথে একসাথেই ছিল, তারা পারে নাই। আজকে 2 বছর পর আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা একটা রাজনৈতিক বলয় তৈরি করব। তার আগে দেখেন আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি মারা গেল, আমরা সেই হাদি হত্যার বিচার চাইতে গেলাম, আমাদেরকে বললো যে আমরা নির্বাচন বানচাল করতে চাচ্ছি, এটা সেটা, যার ফলে আমরা বসে গেলাম। অথচ আমাদেরই তো প্রার্থী ছিল ঢাকা 8-এ, আমরাই নির্বাচনী প্রচার চালাইছি, তো সেটাও গেল। আমার কথা হচ্ছে, এই যে বিচার আমরা চাইতে পারি না, আমাদেরকে হুমকি দামকি, আমরা জুলাইয়ের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার চাইতে পারি না, আমাদের হুমকি দামকি, আমরা তো রাজনৈতিক ভাবে কোথাও বেকম পাবো না। সেইটার ফলে আমরা একটা রাজনৈতিক বলয় তৈরি করার জন্য আমরা এখন বাংলাদেশ আজাদ পার্টি নিয়ে আসছি বাংলাদেশে। জুলাইয়ের মূল সাথে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করা। বিএনপি, জামাত, এনসিপি কেউ আমাদের প্রতিপক্ষ না, সবাই আমাদের সহযোদ্ধা, সমবন্ধু। হ্যাঁ, প্রতিপক্ষ সে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে ভারতের সাথে বা অন্য কোনো কার সাথে বন্ধুত্ব করতে যায়। ভারত আমার প্রধান শত্রু, সেটা 71-এও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ সৃষ্টির লগ্ন থেকে সে কখনোই এই দেশে ভালো চায় না। কারণ আপনার 47-এর দিকে যদি যাই, দেশ ভাগ হয়েছে 2টা ধর্মের ভিত্তিতে হয়েছে, একটা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে, পরবর্তীতে যেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। সেই মুসলিম জাতীয়তাবাদের ভিত্তি যখন শক্তিশালী হয়ে যায়, এইটাকে তারা শক্তিশালী বলয় করতে দিবে না বিদায় হিন্দুত্ববাদী যারা ছিল এবং আমার দেশে যারা ভারতীয় দালাল ছিল তৎকালীন সময়, তারা এটাকে ডিভাইডেশন করছে। পরিকল্পিত ছিল 71-এর যুদ্ধটা। এবং দেখেন এটার প্রমাণ, আপনার সোনিয়া গান্ধী কিছুদিন আগে সরাসরি কিন্তু স্টেট কার্ড বলে গেছে, এটা বিভিন্ন জায়গায় আমরা দেখছি। সোনিয়া গান্ধী তো ছিল, সোনিয়া গান্ধী না? হ্যাঁ, না না, সোনিয়া গান্ধী। মমতা ব্যানার্জি তো যেটা বলছে উসমান হাদির হত্যাকারী কে, এটা তারা জানে। শুভেন্দু বলছি, হ্যাঁ প্রিয়াঙ্কা গান্ধী, সরি। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করব। যেটা ভাইয়াকে করেছিলাম যে আপনাদের সংগঠন রাজপথে কোনো ধরনের বা কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারছে কিনা দায়িত্ববোধের জায়গা থেকে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে উনার বক্তব্যের রেশ ধরে বলতে চাই, মানে এখনকার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সাথে আমাদের আসলে কি রকম সম্পর্ক হওয়া উচিত? দেখুন, আমরা তো রাজনৈতিকভাবে আমরা যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মতো সেই সক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতা আমাদের নেই এবং সেই সক্ষমতা জায়গাটা নেই। আমরা আমাদের জায়গা থেকে আমরা যেটা চেষ্টা করি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আসা, এবং সেটা আমাদের কর্মীদের মাধ্যমে হোক, যে
রাজনীতির যে বর্তমান যে চিরাচরিত কালচার, এই কালচারটি না হয় যেন মেধার ভিত্তিতে কিভাবে একটা রাষ্ট্রে কন্ট্রিবিউট করা যায়। এবং যেহেতু আমরা স্টুডেন্ট পলিটিক্স করি, আমরা চেষ্টা করি যে একটা যেভাবে যে সুষ্ঠু ধারা রাজনীতি কিভাবে বিনির্মাণ করা যায়, এবং একই সাথে আপনার হচ্ছে অ্যাক্টিভ পলিটিক্সের পাশাপাশি কিভাবে প্যাসিভ পলিটিক্সে যে স্টুডেন্টরা কিভাবে ভূমিকা রাখতে পারে। কারণ সবার সেই ইচ্ছা থাকে না যে কেউ হয়তো রাজনীতি করবে, কিন্তু সে প্যাসিভলি একটা রাজনৈতিক দল কিভাবে চলতে পারে, সে হয়তো সেখানে মানে মেধা দিয়ে সে কন্ট্রিবিউট করতে পারে বা সে পলিসি দিতে পারে। তো সেই জায়গাগুলোকে আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করছি, এবং একই সাথে আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশে না ঢাকায় যেন নিজেদেরকে শক্তিশালী করা যায় যুগের সাথে তাল মিলিয়ে। কারণ আপনি দেখেন যে আজকে ভোলায় যদি 1000 লোকের একটা মিছিল হয়, সেখানে কিন্তু খুব একটা রাষ্ট্রের তেমন গুরুত্ব থাকে না, কিন্তু রাজু ভাস্কর্যের সামনে 10 জন যে কোনো একটা ইস্যু নিয়ে দাঁড়ালে সেটাকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনে করে। সো এইরকম এই বেসিক জায়গাগুলোতে কিছু পরিবর্তন এনে আমরা একটা নতুন ধারা সৃষ্টি করতে যাচ্ছি। এবং একই সাথে পরবর্তীতে যে কোশ্চেনটি আপনি করলেন যে ভারতের সাথে এই সম্পর্কটি আমাদের কেমন হওয়া উচিত, প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী দেশে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আমি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক হবে, সেই সম্পর্কটি হবে স্বার্থের উপরে ভিত্তি করে। সেও উইন উইন সিচুয়েশন থাকবে, সে তার জায়গায় সে তার সুবিধাটা দেখবে, আমি আমার সুবিধাটা দেখবো। এই দুইজনের সুবিধা বিবেচনা করে একটা মধ্যম পর্যায়ে এসে যেন দুই রাষ্ট্র কিভাবে উভয় পক্ষ বেনিফিটেড হতে পারে, সেই প্রক্রিয়া কাজটা হওয়া উচিত। তো আমরা বরাবর সম্পর্ক দেখিনি, এখন কি মানে সেটাই আমি বলতেছি যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমি রাতারাতি বলতে পারবো না, পলিটিক্সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা যায় না রাতারাতি যে কালকে কি হবে। কিন্তু আমরা যেটা চাইবো যে সবার আগে আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, কিন্তু সবার আগে আমি আমার দেশের স্বার্থটাই দেখবো। আমার দেশকে আমি যতটুকু পারি যে আমার দেশের স্বার্থ রক্ষা হয় সেটি বিবেচনায় রেখেই তাদের সাথে আমরা যে কোনো চুক্তি কিংবা সম্পর্কে জড়াবো। আমরা এমন কোনো কথা বলবো না কিংবা এমন কোনো কাজ করবো না যেন আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা যেন কোনোভাবে বেনিফিটেড হয়। আমরা আমাদের দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিয়ে সবার আগে সেটিকে রেখে তারপরে আমরা তাদের সাথে যোগাযোগ এবং চুক্তি করব। এটাই হচ্ছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আমি একটি প্রশ্ন করব দুজনের উদ্দেশ্যেই, যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নেমেছিলেন, বর্তমান বাংলাদেশ কি সেই স্বপ্নের পথে এগোচ্ছে বা কতটুকু এগোচ্ছে? ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। এটার কথা যদি হয় যে কতটুক আগাচ্ছে বা কিভাবে হবে, তবে একটা জিনিস, এই বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে বা করবে তাদেরকে অবশ্যই জুলাইকে অন করতে হবে। এবং যারা ভারতীয় সেবাদাস হিসেবে এই দেশে আসতে চাবে তারা কখনো এই দেশে আসতে পারবে না। এবং এই দেশে নতুন করে কেউ যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমাদের এই জেনজি জেনারেশন কখনো এটা দিতে চাবে না। সেটা যে কেউ হয়ে উঠতে চাক তাকে উঠতে দিবে না এখানে নতুন ভাবে স্বৈরাচার। কিন্তু আমরা এখন যেটা শুনতেছি, আপনার এই স্বৈরাচার হওয়ার নতুন যে গুঙরের ঝুনঝুনানির যে শব্দ, সেটা আমরা প্রতিফলন পাইছি গত 2 দিন হবিগঞ্জে, যেভাবে মারধর করছে, একটা ছেলেকে হচ্ছে চোখ নষ্ট করে ফেলছে। এই ধরনের যদি তারা সন্ত্রাসী কায়দায় রাজনীতি যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, সেটাও তারা পারবে না। সেটা যে কোনো রাজনৈতিক দল হোক। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশের রাজনীতি করতে হবে এই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা নিয়ে, এই দেশের স্বার্থকে রক্ষা করে তারপরে। কারণ দেখেন, গত 17 বছর যারা রাজনীতিতে ছিল আজকে পালায় গেছে। আপনি ওদের প্রথম সারে একটা নেতাকে, নট এ সিঙ্গেল একটা পার্সনকে দেখাইতে পারবেন না যার বিদেশে বাড়ি নাই। যারা পালাই গেছে, আজকে তারা পালাই গেছে, তাদের কর্মীরা গর্ততে বের হয়ে গেউ গেউ করতেছে ওই রাতকানা শিয়ালের মতো। তো এরা জানে না এদের জন্য সামনে কতটা ভয়ঙ্কর বিপদ আছে। আমরা বলি যে তোরা গর্তের থেকে বাইরে আসো না, গর্তে থাক। যদি তোদের মনে চায় দেশকে ভালোবাসে, তাহলে তওবা করে আজীবনের জন্য চলে আয়। কারণ ওদের নেত্রী, যারা ওদেরকে মা বা ভগবান বা দেবতা যেটাই মানুক, সে যে পালাই গেছে, তার পুরো ফ্যামিলি কিন্তু নিয়ে পালাইছে। এবং সেটা 3 তারিখে আমরা দেখছি অনেককে কিন্তু উনি বাইপাস করে দিছে তার পরিবারে, কিন্তু এই দেশে কোনো জনগণকে সে বাইপাস করে নাই। এবং এই দেশে উনি যে রাজনীতির জনবান্ধব, এটা কখনোই পরিকল্পনা করে আসে না, উনি চিন্তাই করে আসছে এই দেশের মানুষকে, এই দেশের মানুষ দ্বারাই জনমানুষ বাদ দিন, মারবে, দলের হত্যা করবে। নেতাদেরই তো করেনি। হ্যাঁ, এটা বলি কেন, আপনি দেখবেন এই বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমরা যখন ছোটবেলায় ছিলাম, দেখতাম যে ছোটবেলায় ইউনিয়ন নির্বাচন বা উপজেলা নির্বাচন মানে একটা ঈদের আমেজ পাইতাম। আমার চাচা যেহেতু নির্বাচনে ছিলেন, আমার মামা যেহেতু নির্বাচনে ছিলেন, একাধিকবার নির্বাচিত হয়েছেন, আমরা দেখতাম যে বাড়ি গেলে তারা হচ্ছে রাতভর একটা ঈদের আমেজ থাকতো। কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন নাই। এটা সর্বপ্রথম বাংলাদেশের কালচারটা নষ্ট করছে দলীয় প্রতীক দিয়ে। কেন করছে? ওই যে এই দেশে যখন আসছে ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে আসছে, এই দেশে মানুষকে এই দেশে মানুষ দিয়ে মারবে। এখন ইউনিয়ন পর্যায়ে, সাধারণ ওয়ার্ড পর্যায়ে একটা মানুষ সহ্য করতে পারে না যে তুই করছিস একটা শালা, বিএনপি করছিস, তোরা থাকতে দিব না, তুই করছিস জামাত, তোরা থাকতে দিব না। মানে এরকম লাউ দাওয়ার সম্পর্ক কেন হবে?
অথচ আগে তো দেখছি যে যার রাজনৈতিক দল করছে আইসে বসে একসাথে চা খেয়েছে, আমরা জানতাম না কে কোন রাজনৈতিক দল করছে, বিভিন্ন রকম মার্কা নিয়ে দেখতাম যে আমরা নির্বাচন করছে। তার পরিকল্পনা ছিল এই দেশে মানুষকে সে কখনোই শান্তিতে থাকতে দেবে না। তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আসছে। তার বাপকে কে মারছে? আওয়ামী লীগই তো মারছে। বিএনপি লোকজন জড়িত ছিল না জামাতের লোকজন জড়িত ছিল? সে তো তাদের কিছু করতে পারে নাই, এবং সে তো একাধিকবার বলছে এই দেশে মানুষকে আমি শান্তিতে থাকতে দেবো না, এবং তাই দিচ্ছে না। আজকে সে পালাই গেছে, এই দেশের সাধারণ মানুষগুলোকে উস্কাই দিচ্ছে আমাদের বিরুদ্ধে। কেন? তো আমরা চাই এই দেশের মানুষ, এই দেশের সন্তান এই দেশকে ভালোবাসবে, এই দেশে কাঁধে কাঁধ রেখে চলবে। যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামবো। জি ভাইয়া, ছোট্ট করে আপনার কাছ থেকেও জানতে চাইবো যে সেই বৈষম্যহীন বাংলাদেশের পথে কি আমরা যাচ্ছি বা কোন পর্যায়ে আছি? সত্যি কথা বলতে মানে এই বাংলাদেশ সৃষ্টির আগ থেকেই তো আসলে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। 52, 69, তারপরে 71, 90, এরপরে 24 হলো। তো আলটিমেটলি যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশটি পাইনি বলেই কিন্তু 24 রক্ত দিতে হলো। এবং 24 পরবর্তী সময় 2 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলি, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে প্রান্তিক অঞ্চলের একজন নাগরিক সকলের যে সমান সুযোগ, সমান সুবিধা, সমান সেবা নিশ্চিত হবে, সেই বাংলাদেশটি এখন নিশ্চিত হয়নি। তো আমরা একটি আমাদের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল বৈষম্য থেকে আসলে আমরা মুক্তি চাই, এবং আমরা চাই যে দেশের সকল নাগরিক যেন সমান সুবিধা পায়। একজন মেম্বার অফ পার্লামেন্ট সে যেরকম ফ্যাসিলিটিস পাবে, একজন দিনমজুর নাগরিক সেও যেন সমান সেবাটা তার যে দৈনন্দিন জীবনে যে সেবার দরকার হয় সেটি যেন নিশ্চিত করতে পারে এই সরকার, সেটাই আমরা প্রত্যাশা করব। এবং একই সাথে আমরা আমাদের এদেশের যে বৈষম্য, যেই আপনার হচ্ছে সুখী সুন্দর সমৃদ্ধশালী যে বাংলাদেশের কথা বলি, এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলি, এবং একই সাথে সকল শ্রেণী পেশার মানুষের যে সমান সুযোগ সেটি নিশ্চিত হবে, তেমন বাংলাদেশটাই আমরা প্রত্যাশা করি। এবং একই সাথে একটা বিষয় স্পষ্ট করি যে আগামীর বাংলাদেশে এই যে পতিত স্বৈরাচার সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ তারা যেন এদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে না পারে, সেই একটা এই বিষয়ে যেন সকল রাজনৈতিক দল সব সময় এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারে, এবং একই সাথে নতুন করে যেন কেউ স্বৈরাচারী মনোভাব নিয়ে যেন তার রাজনৈতিক এস্টাবলিশমেন্ট করতে না পারে, সেই ব্যাপারেও যেন আমরা সকলে সজাগ দৃষ্টি রাখি, তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করছি। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জুলাই চেতনা ধারণ করে কিভাবে দেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আপনাদের যে ভাবনাগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য বা ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ফেস দ্য পিপলের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, কথা হলো জুলাই গণ অভ্যুত্থানে মাঠে থাকা দুজন মানুষের সাথে। পরবর্তী অতিথির সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।